ঈদ মোবারক। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান আপনারা দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ঈদের আড্ডা। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন মাগুরার বিশিষ্ট রাজনীতিবিদ, ছাত্র জীবন থেকেই উনি রাজনীতি করে আসছেন। উনি 7 বার জেলে গিয়েছেন এবং ৭৬টি মামলা হয়েছে ওনার নামে এবং ঢাকা থেকে উনি গুমও হয়েছে। উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং মাগুরা জেলা জাতীয়তাবাদী যুব দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। আমাদের মাঝে রয়েছেন অ্যাডভোকেট অশিকুর রহমান কল্লোল। কল্লোল, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ১৭ বছর আপনারা নির্যাতিত এবং বহুবার জেলে গিয়েছেন। আপনি মাগুরাবাসীকে ঈদের শুভেচ্ছা কিভাবে জানাবেন? দীর্ঘদিন পরে বাংলাদেশের প্রথম গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পর এই প্রথম আজকের এই আজহার ঈদ গেলেন। এই ঈদুল আজহায় আমি ইতিমধ্যে শুভেচ্ছা দিয়েছি সারা দেশবাসীকে এবং দেশের বাইরেও যে সমস্ত মুসলমান উম্মাহ আছেন তাদের সবাইকে এই পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছি। আমরা স্বাধীনভাবে কোনো ভয় ছাড়া নির্ভয়ে একসাথে আমরা এক আত্মা নিয়ে খুব সুন্দরভাবে এবারের ঈদুল আজহা পালন করব এবং সেভাবে আমরা এবারের ঈদুল আজহা পালন করার চেষ্টা করেছি। এবং আমাদের যারা সরকার বিরোধী যারা কথাবার্তা বলতো তখন তারা গ্রেপ্তার হয়েছে বারবার করে। আমি নিজেও সাফারার, আমাকেও জেলে থাকতে হয়েছে। এবার কি যে নেতা কর্মীরা আপনাদের বাড়িতে এসেছিল বা আপনি খোঁজ খবর কিভাবে নিয়েছেন? এবারে নেতা কর্মীরা সবাই বাড়িতে খুব মন আনন্দের সাথে ঈদ করেছে এবং আমরা ঈদের দিন কুরবানির পরপরই বিভিন্ন এলাকাতে আমাদের যারা সংগঠন এবং সংগঠনের বাইরে যারা আছে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা সরকার বিরোধী কথাবার্তা বলতো তারা তো বিগত সময়ে কেউই ঈদ করতে পারে নাই বাড়িতে মন দিয়ে, মানে অর্থাৎ নির্ভয়ে। সেই নির্ভয়ে এবার ঈদ করেছে এবং আমরা সবার সাথে কুশল বিনিময় করেছি, সবার বাড়িতে গিয়েছি। আমাদের দলীয় নেতা কর্মীরা সবাই সবার খোঁজ খবর রেখেছে, তারাও আমাদের কাছে এসছে। তো ঈদ এই পরপর বড় একটা ছুটি, এই ছুটির মধ্যে আমরা সবার সাথে যোগাযোগ করছি, সবাইকে নিয়ে একসাথে খুব সুন্দরভাবে এইবারে পালন করছি। ধন্যবাদ। আমরা এই প্রোগ্রামটা সাজিয়েছি মাগুরাতে এই প্রথম ফেসবুক হলেও একটি বিশাল প্ল্যাটফর্ম যেখানে আপনাদের পরিবার নিয়ে আমরা কথা বলছি এবং মুক্ত বাতাসে আজকে যে ঈদ করছেন সেই বিষয়েও বিস্তারিত জানাবেন। আমরা এই প্রোগ্রামে যারা মাগুরাতে জেল খেটেছে বেশি, নির্যাতিত হয়েছে বেশি, সেই পরিবারকে আমরা খুঁজে বের করছি। আপনি তো বহুবার জেলে গিয়েছেন এবং ৭৬টি মামলা, সেই জেলে থেকেও আবার ঈদ করেছেন। সেই সময়কার কোনো ঘটনা মাগুরাবাসী অনেকেই জানে, অনেকে জানে না, আপনি কি জানাবেন? আওয়ামী লীগ 111-এর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে প্রথম দিকে রাজনৈতিক কিছু গতি ছিল খুব সুন্দর। এর পর্যায়ে তারা মানে বহুদলীয় যে গণতান্ত্রিক সিস্টেম, সেই সিস্টেমকে নস্যাৎ করার জন্য সেই বাকশাল কায়েম করার লাইনে তারা আগাচ্ছিল এবং সেভাবেই একটি পর্যায়ে এসে নির্বাচনের আগ দিয়ে, অর্থাৎ প্রথম নির্বাচনের আগ দিয়ে তারা শুরু করে বিএনপির উপর নির্যাতন এবং নির্যাতনের মাত্রা এত বাড়িয়ে দেয় ওই আন্দোলনে প্রথম আমরা গ্রেপ্তার হই প্রথম নির্বাচনের দিকে। তারপরে এরকম আমার দলীয় অনেক নেতা কর্মীরা গ্রেপ্তার হয়। আমরা সে সময় গ্রেপ্তার করার পরে আমাদেরকে জেলে রাখার জন্য, বিশেষ করে নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দেন তাদেরকে জেলে রাখার জন্য একের পর এক মামলা দিয়েছে। এভাবে 4-5 মাস কেটে গিয়েছে যে আমরা জামিন হচ্ছি, বেরোবো, চিন্তা করছি হয়তো আগামী সপ্তাহে বেরোবো, জামিন হয়েছে। এরপরে আবার নতুন মামলা আসছে। এভাবে প্রথমবার আমাকে প্রায় 18টা মামলা দিয়ে জেলে রাখলো। পরবর্তী আন্দোলনে আবার ওই সময় কি আপনাকে রিমান্ডে নিয়েছিল? হ্যাঁ, রিমান্ড তো প্রতিবারই নিলেই রিমান্ড চেয়েছে, 2 দিন শারীরিকভাবে নির্যাতন করেছে। এসে শারীরিকভাবে, আমি আসলে আইনজীবী হিসাবে শারীরিকভাবে ওই নির্যাতনটা ওরা তো বোঝে যায়নি অনেক বিষয়গুলো, ওইভাবে নির্যাতন না করলেও মানসিক নির্যাতনটা এমন ভাবে করেছে এবং যাকে বলা যায় অপমান সূচক
আর অ্যাক্টিভিটিস, খাবার টাবার দেওয়া বা এই জাতীয় টুকটাক, মানে বড় ধরনের কোনো আঘাত শরীরে করে নাই, তবে এই জাতীয় আঘাত মানে মানসিক আঘাতটা অনেক বেশি করেছে। মার গলা ধাক্কা দেওয়া, ঘাট ধরে খুল্লি মারা, এটা মানুষের ভিতরে এরকম কাজগুলো তো তারা করেছে। আমরা দেখেছি আপনাকে আন্দোলনের ভিতর থেকে আপনাকে তুলে নিয়ে যাচ্ছে এটা তো সর্বশেষ। এর মাঝে আমি সর্বশেষ। 18 সালের নির্বাচনের আগে আমি ঢাকায়, তখন আমাদের যে নমিনি ছিলেন নির্বাচন করবেন, উনি গ্রেপ্তার হলেন। ওনার মামলার কাগজপত্র, মামলার অনেক আইনজীবী আছে, কেউ ভয়ে ওনার কাগজপত্রগুলো নিয়েও মনোর হোসেন খানের। হ্যাঁ, কাজ করে নাই। তো আমি সে সময় ওনার কাগজপত্রগুলো নিয়ে আমি যখন হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে যাই, হাইকোর্টে যাওয়ার পরে এখান থেকে কাগজগুলো দিয়েছিল না। এবার কাগজগুলো মানে দেওয়ার ব্যাপারে এখানে অনেক প্রেশার ছিল, কাগজ দিচ্ছিল না। আমার মনে আছে আমি কম্পিউটার থেকে একটা শিট নিয়ে ওইটাকে এফিডেভিট করে আমি কাগজটা দাখিল দিলাম কোর্টে। কোর্ট থেকে বললো যে আমি এটা শুনতে পারবো না, আপনারা অন্য কোর্টে নিয়ে যান। পরে ওখান থেকে উঠিয়ে আরেকটা কোর্টে নিলাম। এরকম 3-4 দিন যখন ঘোরাঘুরি হচ্ছে, কোনোভাবেই কোনো কোর্ট তখন নিতে চাচ্ছিল না। এবং আমরা এটুকু বুঝছিলাম যে প্রধানমন্ত্রীর দপ্তরের নাকি নির্দেশ, এরকম একটা বক্তব্য হাইকোর্টেও চলছে। তো এর মধ্যে হঠাৎ করেই আমি বিকালের দিকে, সেদিন আমার মনে পড়ছে মাসে এরকম, যে আমি বিকালের দিকে আসরের আজান হয়েছে, এরকম একটা টাইমে দেখি একটা লোক যেখানে যাচ্ছে ওই লোকটা আমার আশপাশে দিয়ে আছে। তা কেন যেন আমার ওই লোকটার প্রতি আমার একটু সন্দেহ হলো। সাদা পোশাকে, কালো প্যান্ট পরে, একদম অ্যাডভোকেটের ড্রেস যেটা সেরকম ড্রেসে এসে গিয়েছে, কিন্তু ওনার কলারওয়ালা শার্ট পরা। আমরা তো হাইকোর্টে পরি ব্যান্ড কলারের শার্ট, কিন্তু ওনার শার্টটা কলারওয়ালা বলে, সাদা শার্ট। তো আমি একটু কেন যেন ওনার প্রতি একটা সন্দেহ হলো। আমি চিন্তা করলাম নামাজটা আদায় করে আসি। তো মসজিদে নামাজটা আদায় করলাম, আসরের আজান নামাজটা আদায় করে বেরিয়ে এসে দেখি উনি আবার ঠিক মসজিদের গেটেই, যেখানে দাঁড়িয়ে আছে। সেখানে দাঁড়িয়ে আছে। তখন আমার ওনার প্রতি পুরোপুরি সন্দেহ হয়েছে যে সামথিং রং। আমি সিঁড়িতে বেয়ে যখন 2 তলায় উঠতেছি, তখন উনি দেখি আমার পিছনে। তারপরে 2 তলা ঘুরেই 3 তলা দিয়ে আমি খুব জোরে উঠছি, 4 তলা পর্যন্ত উঠে। ওখানে আমার এক বন্ধু এখন সে হলো ওখানে ঢাকায় জাস্টিস হয়েছে, লিওনের রুমে ঢুকছি। তো লিওনের রুমে ঢুকলে ওরা আমার পিছন পিছন, তখন 7-8 জন, সবাই সাদা পোশাকধারী পুলিশ। আমি বুঝতে পারছি তখন লিওনের রুমে এসে ঘিরে রাখো। এরপরে আমাদের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ভাই, সে ওখানে একটা কাজে গেছিল, ওই 4 তলায় হলো সাধারণত টাইপ টাইপ করা হয়। তো ওখানে যাওয়ার পরে রুহুল কুদ্দুস কাজল ভাই যখন কি জিজ্ঞাসা করে, ভাই আপনারা কারা, তার রুহুল কুদ্দুস কাজল ভাইকেও তারা হুমকি দিচ্ছে। পরে রুহুল কুদ্দুস কাজল ভাই ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে উনি নিজে চলে গেছে। এরপরে আমি ওখান থেকে সারা মানে একটা পর্যায়ে ওখান থেকে আমি, আমাদের তখন জয়নুল আবেদিন স্যার ছিল সভাপতি হাইকোর্ট বারের। তো আমি ওনাকে বিষয়টা ইনফর্ম করলাম, বললো যে তুমি ওখানে থাকো, আমি তো নির্বাচনী এলাকায় আসছি। তো লিওন কোথায়? তাই আমি বললাম, স্যার লিওন তো এই মুহূর্তে গুলশান অফিসে, সেটাই আমার জানালো। তা তুমি বললো তাহলে শরীফকে একটা ফোন দাও। পরে শরীফ হলো জয়েন্ট সেক্রেটারি, শরীফ সাহেবকে ফোন দিলাম। সে সিনিয়র আইনজীবী। শরীফ ভাই আসলেন, আসে শরীফ ভাই আমার সাথে কথা বললেন, বললো যে আপনি এখানে থাকেন, এখান থেকে নড়বেন না, আমি বাকিটা দেখছি। এরকম করতে করতে রাত 8টা, 8:30 বেজে গেল। 8:30-9টার দিকে শরীফ ভাই এসে পুলিশদেরকে বললো, দেখেন হাইকোর্ট বারের ভিতর থেকে কোনো আসামি হোক আর যত বড় হোক, এখান থেকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, আপনারা এখান থেকে নেমে যান। তারপরে তাদের সাথে বাকবিতণ্ডার একটা পর্যায়ে ওরা বাইরে আসলেন, কিন্তু ওরা সারা রাত আমার নেওয়ার জন্য চেষ্টা করলেন। সেই রাত্রে আমি, আমার মনে আছে শরীফ ভাই একটা বোতল দিলেন পানি খাওয়ার জন্য, আর একটা বোতল দিলেন প্রস্রাব করার জন্য। ভিতরে তো মানে চেম্বারের ভিতরে তো প্রস্রাব করার কোনো জায়গা ছিল না। তো আমি সারা রাত অফিস হিসেবে তো থাকলাম, আমার পরিবার জানছে, আমার পরিবার সারা রাত কাঁদছে। আর আমার ওই মানে ফোনে ফোনে মাঝে মাঝে কথা বলছে। আমি বিষয়টা নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেবের নলেজে দেওয়ার জন্য সেই সময় যা যা করা সেই কাজগুলো করছে। একটা পর্যায়ে চেয়ারম্যান সাহেবের নলেজেও গেছে, এবং চেয়ারম্যান সাহেবই এখানে বাংলাদেশের অনেক সাংবাদিকদেরকে হয়তো ইনফর্ম করছে। সেই রাত্রে আমি অনেক সাংবাদিকদের সাথে কথা বলছি। এরকম করে সারা রাত থাকলাম। পরের দিন সকালে যে কোনো ভাবে ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আমি পার পাইনি। আমি আমার সাথে যারা যারা কথা বলছে, আমার ওয়াইফের সাথে, আমার এক ছোট ভাই কথা বলছে, আমি তার বাসায় যে উঠছিলাম, ওয়াইফের সাথে কথা বলছে, ওয়াইফের মোবাইল ট্র্যাকিং করে আমার সেই ছোট ভাইকে গ্রেফতার করছে, আমাদের এলাকার এক ছোট ভাই, তাকে গ্রেফতার করছে। পরে আমার সাথে আব্দুল রহিম, শামীম নামে আরো একটা ছেলে, এদেরকে গ্রেফতার করছে। গ্রেফতার করে আমাদেরকে গুম করে দিল। আমি দীর্ঘ 4 দিন আমার কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না। আমাদেরকে একটা ডিবি অফিসে একটা ঢাকাতে জরাজীর্ণ জরাজীর্ণ রুমে আমাকে রাখছিল। সেখানে আমি খুবই দুর্বিষহ 4টি দিন পার করছি। তো আমাকে যখন গ্রেফতার করে আমাকে হাতে জিল নিয়ে যায় এবং চোখ টোক বেঁধে নেয়, মাইক্রোর ভিতরে উঠে, এবং আমার শেষ খাওয়া মেরে ফেলানোর জন্য। অনেক রকম ভয় ভীতি দেখাইছে।
দেখার পরে একটা পর্যায়ে আমার বললো যে না চলে না, আমি যেহেতু সাকলাইন স্যারের সাথে কথা বলে নিই। সাকলাইন তখন এখন তো ছিল, উনার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে উনি আমার সাথে খুবই খারাপ আচরণ করতেছিল, ওই কনস্টেবল বা এসআইরা। তো ওই তখন সাকলাইন সাহেব অবশ্য একটা কথা বলছিল, বলছে "এই উনি আমাদের স্যারদের বন্ধু বান্ধব, তোমরা শুনুনি কাউকে উনি কিভাবে কথাবার্তা বলছিলেন।" আমি কিছু আমার বন্ধু বান্ধব যারা আছে, বিশেষ করে তখন সবাই ডিসি বা বিভিন্ন জেলার এসপি, তাদের সাথে আমার কথা ছিল রাত্রে। তো তারা সবাই একই কথা বলছিল, প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশ, আমাদের দোস্ত কিছুই করে না, তুমি তোমাদের মতন পালিয়ে যাও বা হারিয়ে যাও, এরকম বলছিল। তো যাই হোক, তারাও অসহায় ছিল, হয়তো আমাকে বন্ধুত্বের খাতিরে হেল্প করবে সেরকম পরিস্থিতি তাদেরও ছিল না। তো এই পরিস্থিতিতে আমরা দীর্ঘদিন পার করছি। তো লাস্ট এসে এই আমরা নির্বাচন হয়ে গেল, 18 সালের নির্বাচন। এরপরে আবার 4 দিন 4 রাত পরে আমাকে পাঠিয়ে দিল হলো জেলখানায়। তো আমি ঢাকা কেরানীগঞ্জ জেলখানা ছিলাম, ওখানে আমার 3টা মামলা ছিল, 3টা মামলা ছিল। আমি কেরানীগঞ্জ জেলখানা থেকে বেরিয়ে মাগুরায় এসে তারপর পরে অন্যান্য মামলা ছিল, সেসব মামলাগুলোতে জামিন টামিন নিলাম। নিয়ে প্রায় 3.5 মাস 4 মাস পরে জেল থেকে বেরোলাম আর কি, ঢাকা এবং মাগুরা দিয়ে। বেরোনোর পরে সেই সময় একটা চিন্তা করতাম, মানে যখন আমি গুম হই, আমাকে যে সমস্ত ভয়ভীতি দেখাচ্ছিল, তখন কিন্তু আমি ভয় পাইনি। আমি বলছি যে আল্লাহ তাআলা যদি আমার মৃত্যু লিখে রাখে, তাহলে আমার মৃত্যু হবে, আপনি কি মারবেন আমাকে, এরকম বলছে। আপনি কি গুলি করে মারবেন, আল্লাহ তাআলা যদি মৃত্যু না লিখে রাখে, তা আপনি মারতে পারেন নাকি? কিন্তু একটা জিনিস শুধু বলতাম, মানে চিন্তা করছি যে আমার ছোট ছোট শিশু সন্তানরা আছে, তারা কি করবে, এই ভয়টা আমার কাজ করছে। আপনি যখন ফিরে আসছেন ফ্যামিলিতে, তখন আপনার বাচ্চা, আপনার ফ্যামিলি, তাতে কেমন, মানে তারা কি বলতো? মানে আমি আসলে প্রথমে যখন আমার বড় ছেলেটা খুবই ছোট, আমি যখন গ্রেফতার হচ্ছি, তখন আমি ওর আম্মাকে বলতাম, মানে আমার বাচ্চার আম্মাকে বলতাম যে তুমি একটা ওদেরকে, ওদের যাতে প্রভাব না পড়ে যে বাবা জেলখানায়, এই প্রভাবটা যাতে না পড়ে সেজন্য আমি সবসময় বলছি ওদেরকে জানাবো না, বলবো ঢাকায় আছে। মা বাবা করতো, ওরা ওই দেখা যাচ্ছে যে মানে এই করতো। তো আমি দেখতাম ওদেরকে, ওই জেলখানায় আমার একটা আত্মীয় ছিল, তো ওনার একটা কোয়ার্টার ছিল জেলখানায়, আমি যখন মাগুরা জেলখানায় থাকছি, তো কোয়ার্টারের ওই জালনাতে নিয়ে আসতে বলতাম, জাল নিয়ে আসতো। আমার একটা মামাতো বোনের আহ, বাসা ছিল, উনি জেলখানায় চাকরি করতেন। ওই বাসায় গিয়ে উনি জালনায় আমার বাচ্চা দাঁড়ায় থাকতো, আর আমি ওই এই রুমের থেকে দেখতাম যে আমার বাচ্চা এটা ওর কত আম্মু, এরকম ঘটনা তো আছে। এগুলো আসলে খুবই হৃদয়বিদারক গল্প আর কি। তো এগুলো বাস্তব গল্প, বাস্তব গল্প। বাস্তব গল্প, খুবই হৃদয় বিদারক। আর তারপর জেল থেকে বেরোলে আমার সবসময় আমার পরিবার বলতো যে একটা কথা, যে সবাই গা বাঁচায় চলছে, তুমি কেন, সবাই নেগো করে চলছে। সবাই গা বাঁচায় চলছে, তুমি কেন এত রিস্ক নাও, দলের জন্য এত কিছু করো। তা আমি বলতাম যে আমি, পার্টি আমাকে একটা ইমানি দায়িত্ব দিয়েছে, আমি যুব দলের সভাপতি হিসাবে ইমানি দায়িত্ব এটা, এই ইমানি দায়িত্ব পালন করার জন্য আমি সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েও আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে পারিনি। আমি চেষ্টা করেছি, মাগুরায় যেহেতু বাবা বৃদ্ধ মানুষ, তিনিও একজন আইনজীবী, তো আমি বাবার পাশে থেকে মাগুরার থাকতে চেয়েছি, সেটা শুধু দলের ইমানি দায়িত্ব পালন করার জন্য। আমার বাবাও অনেকবার বলছে যে তুই ঢাকায় নিষেধ প্র্যাকটিস করছে কর, রাজনীতি ঢাকায় করতে? প্র্যাকটিস কর। নিষেধ বাবা আসলে করেনি, বাবা নিজেও তো এই দলেরই একজন, তো এই দলের জন্য অনেক ক্ষেত্রে তার অনেক ত্যাগ আছে। আমার এই দলের জন্য আমার বাবা আমাকে না পেয়ে বাবা গ্রেপ্তার হয়েছে, পরে ছেড়ে দিয়েছে আইনজীবী হিসাবে বা মুরব্বী হিসাবে, ছেড়ে দিয়েছে। আমার স্ত্রীকে গ্রেপ্তার করছে আহ, বা তাকে গাড়িতে উঠায় নিয়ে গেছে, পরে আমি গ্রেপ্তার হওয়ার পরে তাকে আবার ছাড়ছে, এরকম অ্যাভেলেবেল ঘটনা আছে। তো যাই হোক, আমি মানে আমাকে এই বারবার করে, মানে আন্দোলন শুরু হলে বা কোনো প্রোগ্রাম, বড় প্রোগ্রাম হলে পুলিশ চাপটা ছিল সবচেয়ে বেশি। এখন সেই সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাষায় বলতে হয় যে আহ, লেজে এখন কুকুর বেড়াচ্ছে। মানে এখন যারা এই আমাদের দলের যারা এখন দায়িত্ব পেয়েছে বা দায়িত্ব নিয়ে যারা কাজ করছে, তারা আমার কাছে মনে হচ্ছে যে মানে তারা এতদিনের সুবিধা যারা যাদের কাছ থেকে নিয়েছে, তারা এখন আবার তাদেরকে রক্ষা BNP করার চেষ্টা করছে। তারা এবার এখন বিএনপির দায়িত্ব নিয়ে তাদেরকে রক্ষা করানোর চেষ্টা করছে কিছু লোক। আবার তারা ওই যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, তাদেরকে ইগনোর করছে। এই ইগনোর করাটাকে আমি আসলে খুবই কষ্টদায়ক। কষ্টদায়ক বলে আমি মনে করছি, এবং আমি সেভাবে যারা বিশেষ করে সেই সময় আন্দোলনে ডাকলে সর্বসাকুল্য হয়তো নিষেধ প্রোগ্রামগুলো, যেগুলো অনুমতি ছাড়া প্রোগ্রাম, সেসব প্রোগ্রামগুলো আমরা করতাম সর্বসাকুল্য হয়তো 100, বা অনুমতির প্রোগ্রাম থেকে খুঁজে পাওয়া যেত না। 250 বা 300 এরকম লোক। আর এখন
হাজারে হাজারে এখন টাকা লাগে না, টাকা লাগে না, প্রোগ্রামের কথা শুনলেই চলে আসে। শুনলেই হয়। এবং বিশেষ করে আমাদের যারা বিএনপির যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের তারা ওই প্রভাব বিস্তার করার জন্য আওয়ামী লীগ অলরেডি দেখা যাচ্ছে ঘাড়ে উঠাইছে কিছু লোক। আমরা নিষেধ করলেও শুনছে না। বিভিন্ন রকম এই যে কমিটি হচ্ছে এখন, ওয়ার্ড কমিটি বা এই সমস্ত কমিটিতেও দেখছি যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে বিভিন্ন মিছিল মিটিং এ, হ্যাঁ, অনেক সময় ফেসবুকে ছবি শেখ সাহেবের মতন এমপি বা সাকিব আল হাসানের মতন এমপি যারা ছিল বিগত দিনে তাদের সাথে নির্বাচন করছে বা বিভিন্ন অনুষ্ঠানে দেখছি এক জায়গায় ছবি টবি তোলা, তারাই দেখি এখন আবার এইসব নেতাদের পায়ের পিছনে তারা সবার আগে আছে। আমরা দেখা যাচ্ছে নিজেরাই জরুরি প্রয়োজনে ঢুকলেও সেখানে দেখা যাচ্ছে তাদের বিচরণে আমরা দেখা যাচ্ছে যে তারা, আমি একটা দলের পার্টির একটা সংগঠনের নেতৃত্ব দিচ্ছি বা আমি এটা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি, দেখা যাচ্ছে তারা এসে চেয়ারে বসে আছে, উঠতেইছে না, আমারই বসতে দিতে চাচ্ছে না, নেই না আপনাকে। যাই হোক, মানে এখন সংগঠনের বাস্তব ভিত্তিক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যে সমস্ত আপনারা তো দেখছেন যে সমস্ত বক্তব্য দিচ্ছে, পার্টির সমস্ত নেতৃবৃন্দ ওই বক্তব্যকে যদি সুন্দরভাবে ইউটিলাইজ, মানে চেয়ারম্যান সাহেব যে বক্তব্য দিচ্ছে জাস্ট সেটা যদি ফলো করে, অনুসরণ করে বা ফলো করে, তাহলে ধরেন পার্টি আমার বিশ্বাস যে 100 বছরের জন্য 100 বছরের জন্য ফিক্সড হয়ে যায়। এখানে সাধারণ মানুষ তারেক রহমান সাহেবের এই বক্তব্যগুলো খুবই খাচ্ছে এবং ওনার 31 দফা আগামী দিনের রাষ্ট্র পরিচালনার অবকাঠামোর যে 31 দফা দিয়েছে, এটাও পাবলিক কিন্তু খুব সুন্দরভাবে নিয়েছে। কিন্তু আমরা আসলে আউট অফ কন্ট্রোলে যে বললাম যে যারা বিগত দিনের সুবিধা নিয়েছে তারাই এখন মাতুব্য। আমি জসকোটে নিজে দেখছি আবু সাইদ চাঁদ ভাইয়ের নামে মামলা হয়েছিল, যুবলীগ ছাত্রলীগের লোকজন কোর্টের ভিতরে এসে মারধর করছিল আবু সাইদ চাঁদ ভাই, আমাদের বিএনপির কোনো অ্যাডভোকেট সেখানে ভয়ে গেছিল না। তো আমি ওই সময় আমি ওনার ফাইলিং লয়ার ছিলাম, তো আমার সাথে অনেক মানে কোর্টের ভিতরে অনেক তর্কাতর্কি চিল্লাচিল্লি হয়েছিল। পরের দিন খুলনাতে একটা প্রোগ্রাম ছিল, আমি ওনার রিমান্ডের আবেদন করলে আমি বলছিলাম যে রিমান্ডের আবেদনটা একদিন পিছনে দিতে, কিন্তু দিল না। পরের দিন আমার দায়িত্ব দিয়ে আর আমাদের সিনিয়র আইনজীবী আহমদ সাহেব, এই দুজনকে দায়িত্ব দিয়ে আমি বলছি আপনি করেন, আমরা যেহেতু আমাদের ঢাকা খুলনাতে একটা প্রোগ্রাম আছে, খুলনার এই প্রোগ্রামে যেতে হবে। আমি খুলনার প্রোগ্রামে গেলে আমার বাবা আর আহমদ সাহেব খুলনা দুজনের মামলাটা করছিল। আর আমাদের বিএনপি যারা দায়িত্বশীল এখন বলে দাবি করে, তারা কিন্তু ওই সময় কোনো প্রোগ্রামে গেছিল না, কিন্তু খুলনার প্রোগ্রামে তারা বললো যে আমরা খুলনার প্রোগ্রামে যাবো বলে একটা মিনি মাইক্রোবাস ঠিক করে ওনারা কি করলেন, ওনারা সবাই খুলনায় চলে গেছেন যে যাতে কালকে না থাকতে হয়। আমি সবাইকে হাত পায়ে ধরছিলাম যে আপনাকে যাওয়ার দরকার কি, আপনাদের তো প্রোগ্রাম না, প্রোগ্রামটা তো আসলে তারুণ্যের প্রোগ্রাম, তারুণ্যের সমাবেশ, আপনাদের যাওয়ার দরকার কি। তারুণ্যের তা বলছিল না না বিভাগীয় প্রোগ্রাম এখানে থাকতে হবে, তারা সব খুলনায় চলে গেল। পরের দিন রিমান্ড আবেদন হিয়ারিং এর সময় আহমদ সাহেব এবং আমার বাবা আওয়ামী লীগের উকিল দ্বারা সেখানে অপমানিত হয়েছিল, তাদেরও ঘাড়ে গুলি টুলি দিচ্ছিল বা ধাক্কা মারছিল, এরকম ঘটনা ঘটছিল। যাই হোক, তো এইগুলো আসলে খুবই মানে মনে পড়ে যে যারা এই দীর্ঘ 16 বছরে যারা সবচেয়ে বেশি সাফারার, যারা সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রামে কাজ করছে, তাদেরকে ইগনোর করা হচ্ছে এবং বিএনপির নেতৃবৃন্দই বিভিন্ন কায়দায় তাদেরকে ইগনোর করছে। এটা আমার দেখে আমার চান্দি পর্যন্ত গরম হয়ে যায়। আমি কিন্তু প্রতিবাদী ছোটবেলা থেকে, সেটা তো আপনি জানেন। আমি জানি, আমি ছোটবেলা ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমরা যখন আদর্শ কলেজে কোনো বিপদে পড়তাম তখন এই সরকারি কলেজ থেকে দৌড়িয়ে যেতেন আপনি আমাদেরকে সেভ করার জন্য। যাই হোক, এখন এই পরিস্থিতিতে ওই যে আমি আবারও বলছি এইটার মূলে কি আসলে আমাদের সামাজিক অবক্ষয়, তারপরে এই যে টাকা, এটার পিছনে কি এই ধরনের কোনো ঘটনা যে টাকা কামানোর জন্য বা টাকা নাই, টাকা করতে হবে? এক শ্রেণীর লোকজন হলো নেতৃত্বকে নিজের কুক্ষিগত করে রাখার জন্য, আর এক শ্রেণীর লোক হলো অর্থ কামানোর জন্য। অর্থ কামাইটা হচ্ছে কিভাবে, যারা আওয়ামী লীগের যারা এতদিন ধরে ব্যবসা বাণিজ্য করেছে তারা এসে আবার এখন এই বিএনপির নেতাদের আশপাশে ঘুরতেছে, তাদেরকে বিভিন্ন সুবিধা দিচ্ছে, অর্থনৈতিক সুবিধা দিচ্ছে, আর তারাই আবার দেখা যাচ্ছে মাত্র এটা করে যাচ্ছে ব্যবসায়িক সিস্টেমে, তাই দেখছি। পাশাপাশি বিএনপি যারা সংগঠনের বিভিন্ন দায়িত্বে আসছে এবারের এই আহ্বায়ক কমিটিতে, তাদের মানে বলা যায় যে কেউই খুব মামলায় জেল খেটেছে এরকম লোকের সংখ্যা আলী আহমদ সাহেব, মনোয়ার সাহেব,
আলমগীর সাহেব একবার মনে হয় অ্যারেস্ট হয়েছিল, অন্য যে কোনো ভাবে পিকুল যাই হোক, খান পিকুল খান অ্যারেস্ট হয়েছিল। তো এরা কিন্তু মানে অ্যারেস্ট হলেও এখানে যারা অনেকেই এরা অনেকেই বিভিন্ন কায়দায় সেফ টেপ হয়েছে। তো আমার মনে আছে যে একটা মামলা কেউ কেউ, আপনি নিজেও জানেন, একটা মামলা কেউ কেউ দেশান্তরী হয়ে গেছে, দেশ ছেড়ে দিচ্ছে, পরবর্তীতে আসছে। আমরা কিন্তু তখনও এই উনার পক্ষে আমরা দাঁড়িয়েছি, আমি নিজে দাঁড়িয়েছি, এবং উনি যখন সিঙ্গাপুরে চলে যায় উনাকে আমি ওখান থেকে আমি রিপোর্ট করেছি যে না, আপনার একটা জনপ্রিয়তা আছে মাগুরায়, মাগুরা উজ্জীবিত থাক, আপনি আমাদেরকে ইন্টারভিউ দেন। উনি 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 একটা মানে দেশ, একটা মামলা খেয়ে উনি চলে গেলেন, কিন্তু তখন দীর্ঘ 4-5 বছর বাইরে থেকে আসলো, তখন কিন্তু এখানে টোটাল নেতৃত্বটা যুব দলই দিয়েছে। যুব দলে দিয়েছে। এবং আপনি দেখেন গেল 17 বছরে যুবদল কখনো রাজপথ থেকে সরেনি, এক পাও নড়েনি। এক পাও না। এবং ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং শ্রমিক দল, বিশেষ করে এই কয়টা সংগঠনের যারা মানে সবাই না, যারা নেতৃত্ব দিচ্ছে তারা না, কিন্তু যারা রাজপথে ছিল, অর্থাৎ এদের যারা দলকে ভালোবাসে এরকম লোকজনের সংখ্যা কিন্তু সেই সময় বেশি ছিল। ছাত্র দলের হয়তো 10-12 জন বা 15 জন 20 জন, ডাক দিলেও এক জায়গা হতো 20 জন, সর্বোচ্চ 20 জন 25 জন, স্বেচ্ছাসেবক দলের 10-15 জন, আর যুব দলের 30-35 জন, এরকম আসলে এরকম লোকই সে সময় অ্যাক্টিভ হয়ে, শ্রমিক দলের 5-7 জন, ওই কৃষক দলের 5-7 জন, এরকম এরকম লোকই অ্যাক্টিভ থেকে তারা রাজপথের আন্দোলন সংগ্রাম গুলো দীর্ঘ 16 বছরের এই আওয়ামী দুঃশাসনের বৈতরণী পার করছে এরা। তো এখানে জেলা বিএনপির নেতৃবৃন্দ তখন বলেছে যেটা অনুমোদিত প্রোগ্রাম গুলো আমরা করেছেন, আর অনুমতি ছাড়া কোনো প্রোগ্রাম থাকলে সে সময় হয় আমার বলেছে যে তোরা যদি গোপন গাপানে সারতে পারিস সেরে ফেল, আর নাইলে বলেছে যে এরকম কোন রকম প্রোগ্রাম করলে কিন্তু আমাদের বাড়িতে থাকতে তাহলে হবে। একটা কথা বলি, এরকম আপনাদের ঘটনাগুলো আপনাদের একজন বড় নেতা তখন এসপি সাহেব হচ্ছে এই জহিরুল ইসলাম, এবং এই যে এসপি আসে আমি সেই নেতার পক্ষে কথা বলি, বলি যে আমার একটু রিলেটিভ, তাকে ধরবেন না। আজকে আমি বলি আপনার কথা প্রসঙ্গে আমাদেরও অনেক স্মৃতি আছে। তা আমি প্রায় আমি ফোন করে বললাম যে এই যে মাত্র কথা বলছে, আপনি কথা বলেন। সে কথা বলতো, কখনো তাকে যতটুকু পারছি মানে করতে দেয়নি, অ্যারেস্ট করতে দেয়নি, কিন্তু লাস্টে একবার বললো আমাকে, শাহিন আমাদের একটা অনুমতি নিয়ে দেন। আমি যে দেখেন, এইটা যদি আমি বলি তো এখনই আমাকে দেখা যাচ্ছে যে আমার অ্যারেস্ট করে ফেলবে, আর ওই এসপি সাহেবেরও চাকরি চলে যাবে, এরকম ঘটনাও আছে। তা আমরাও কিন্তু পিছন থেকে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে উনি পুরানো কেসের থেকে বের হয়েছে, জেল গেট থেকে ধরতে পারে, আমাকে বলছে শাহিন তোর সাথে তো ভালো সম্পর্ক, তুই এটা বন্ধ কর। আমাকে যেভাবেই হোক সে আমাকে বলে, আমি সেই যিনি প্রশাসনে ছিলেন সেই এসপি কে রাজি করিয়ে তাকে আমি অ্যারেস্ট করতে দেনি। তো এরকম ঘটনাও পিছনের অনেক স্মৃতি আছে। তো যে যে কথাটি বলছিলেন, আসলে পরিবার, সমাজ, আপনারা মানুষের জন্য রাজনীতির সেবা দিচ্ছেন, এই যে আপনি যে দুঃখ করে যে কথাটা বললেন যে এক শ্রেণীর লোকের কাছে এরা মাথা বিক্রি করে ফেলছে, আশেপাশে ঘুরঘুর করছে তারাই, যারা আওয়ামী লীগের সময় সুবিধা নিয়েছে। তা আপনারা নিশ্চয়ই পদক্ষেপ নিচ্ছেন যাতে আপনাদের কমিটিতে বা এই যে ব্যবসায়িক সুবিধা যাতে না নিতে পারে, সেটা তো আছেই। মানে আপনি তাদের ওজনটা তো বেশি হয়ে গেছে, ওজনটা বেশি হয়ে গেছে। ওজনটা বেশি হচ্ছে এইভাবে যারা আসলে এই দীর্ঘ 16 বছরে, ওই যে বললাম যে সর্বসাকল্য যে অনুভূতির প্রোগ্রাম গুলো তো 300, সব 4 থানা মিলে 300-400 সর্বোচ্চ লোক হতো, আর মানে অনুমতির প্রোগ্রাম গুলো সর্বোচ্চ লোক হতো 100, তো অনুমতি ছাড়া যে প্রোগ্রাম গুলো হতো। তো এখন তো ধরেন মানে পরিস্থিতি এরকম, যারা এই আন্দোলন সংগ্রামে কর্মকাণ্ড করে নাই, তারা আমাদের নেতৃবৃন্দের ঘাড়ে উঠে, তারা দেখা যাচ্ছে যে এখন শক্তিশালী, আমাদের চেয়ে তো অনেক বেশি, আমরা তো 100, আর তারা তো 400-500 হয়ে যাচ্ছে কথায় কথায়। তাহলে আমরা তো তাদের কাছে ওই 100 হয়ে গেছি। এখন আমরা তো চাচ্ছি যে পার্টির যারা দায়িত্বশীল ছিল, যারা এই পার্টির জন্য, এই দলের জন্য অনেক শ্রম দিচ্ছে, অনেক ত্যাগ তাদের, তারাই নেতৃত্ব দিক। কিন্তু কিন্তু সেইটা তো আসলে পার্টির যারা দায়িত্বশীল তাদের মাথায় তো আসতে হবে, সেটা এইভাবে নিচ্ছে না। আর আমাদের পার্টির মহাসচিব সাহেব তখন বারবার জেল খাটছে, এই করছে। আমাদের মাগুরাতে দেখা যাচ্ছে আলী আহমদ সাহেব বারবার করে জেল খাটছে বা হচ্ছে, এখানে অনেক মামলার আসামি টাসামি হয়েছে, এখানে আরো যেন অনেক মামলার আসামি হয়েছে। আমার মনে আছে যে আমি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একজন, তার কাছে লাস্ট
এই মানে অ্যারেস্ট এই মানে 5ই আগস্টের আগে আমার মনে পড়ে, আমি তাকে ফোন দিলাম যে এরকম তোমাদের এলাকায় কিছু লোকজনের একটু বলো যে কালকে তো আমাদের জয়ন্ত কুমার কুন্ডু আমাদের বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক উনি আসবেন। উনি তার উত্তরে আমাকে বলছিলেন যে উনি আমাকে তার উত্তরে বলছিলেন যে এরকম ভাই যারা আওয়ামী লীগের আপাতত যাচ্ছে না, তোমরা করো, আমি এই বছর 4 পরে তার আসতে পারে। আমি ব্যবসা বাণিজ্য করে খাচ্ছি এবং তারা দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য করছে, মানে এই এমপির আত্মীয় স্বজনের সাথে সবসময় বসে থেকে ব্যবসা করে, তারা জেলা বিএনপি সুবিধা নিছে। যুগ্ম হবে, হ্যাঁ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হয়ে গেছে। আমি দেখছি কোর্টের একজন লয়ার সে যুগ্ম আহ্বায়ক হয়েছে, একটা মামলা খাই নাই।